আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে আবারও ইসরায়েলি হামলার আশঙ্কা। এই আশঙ্কাকে ঘিরে ইরাককে সতর্কবার্তা দিল ইরান। এরপর জানিয়ে দেব ভারতে বাংলা ভাষাকে টিকিয়ে রাখার জন্য ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ নিতে গিয়ে খাবারের জন্য অপেক্ষা করতে থাকা 92 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী। রাশিয়ায় ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা করেছে ইউক্রেন, এতে বন্ধ হয়ে পড়েছে মস্কোর বিমানবন্দর। বারাক ওবামাকে গ্রেপ্তারের ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এতে তোলপাড় হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব ক্ষুধার্ত ফিলিস্তিনিদের লক্ষ্য করে মরিচের গুঁড়া ছুড়ল ইসরায়েলি সেনারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনার নতুন রাউন্ডের শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি ইরাকের মিত্র সশস্ত্র গোষ্ঠীকে সম্ভাব্য ইসরায়েলি বিমান হামলার বিষয়ে সতর্ক করেছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক লং ওয়ার জার্নালের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতি বাগদাদে ইরানপন্থী মিলিশিয়া নেতাদের সঙ্গে বৈঠক করেন ক্যানি। এটিকে বিরল ও সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইরাকের অভ্যন্তরে ইসরায়েলি হামলার আশঙ্কা সম্পর্কে তেহরান উদ্বিগ্ন রয়েছে। বিশ্লেষকদের মতে সংযমের কারণ তেহরানের ইরাকের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ। প্রতিবেশী দেশটি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর হিসেবে ব্যবহৃত হয়, যেখানে প্রতি বছর আনুমানিক $1 বিলিয়ন অবৈধ তেল আয়ের যোগান আসে। এছাড়া দেশটির বিভিন্ন মন্ত্রণালয়েরও খাতে এসব সশস্ত্র গোষ্ঠীর প্রভাব রয়েছে। সম্প্রতি 12 দিনের যুদ্ধের সময় ইরাকের মাটিতে খুব কম হামলা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আন আলাদ আস ঘাঁটি এবং এরিবিলের মার্কিন ক্যাসুলেটের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। তবে এসব হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। গেল 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 115 জন ফিলিস্তিনি। তাদের মধ্যে বেশিরভাগই ত্রাণ নিতে গিয়ে দখলদার নেতানিয়াহু বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার 20 জুলাই উত্তর গাজার জিকিম ক্রসিং এলাকা, দক্ষিণে রাফা এবং খান ইউনিস এলাকায় ত্রাণের জন্য অপেক্ষারত জনতার উপর ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত 92 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, জিকিমে ইসরায়েলি হামলা থেকে প্রাণে বেঁচে যান রাইজেক বেতার। তিনি আহত এক যুবককে হাসপাতালে নিয়ে যেতে সহায়তা করেন। রাইজেক বেতার বলেন, আমরা এই যুবককে মাটিতে শুয়ে থাকতে দেখেছি, পরে আমার সাইকেলে করে তাকে হাসপাতালে নিয়ে এসেছি। তিনি আরও বলেন, এখানে কোনো অ্যাম্বুলেন্স নেই, কোনো খাবার নেই, জীবন নেই, আর বেঁচে থাকার কোনো উপায় নেই, কোনো মতো টিকে আছি। এদিকে হামাস, ইসলামিক জিহাদ সহ কয়েকটি গোষ্ঠী এক যৌথ বিবৃতিতে অভিযোগ করে বলেছেন, ক্ষুধা, বোমা হামলা আর অবরোধের মাধ্যমে পরিকল্পিত গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের মদদ এবং ইউরোপীয় নিরাপত্তায় চলা এই মানবিক বিপর্যয় যুদ্ধ অপরাধের শামিল। তারা গাজায় এমন পরিস্থিতির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশাপাশি দোষারোপ করেন যুক্তরাষ্ট্রকেও। ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষীয়দের উপর হেনস্থার প্রতিবাদে সোমবার 21 জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে আন্দোলনের ডাক দেন মমতা। এদিন তিনি অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকার সার্কুলার জারি করে বাংলা ভাষাভাষী মানুষকে বাংলাদেশে পাঠানো ও জেলে ভরে রাখার ষড়যন্ত্র করছে। মমতার দাবি, জাতীয় সঙ্গীত থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম যে বাংলায় হয়েছে, সেখানকার ভাষার উপর আঘাত হেলে তা মানা হবে না। প্রয়োজনে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি দেয়া হবে। প্রসঙ্গত, প্রতি বছর 21 জুলাইয়ের এই কর্মসূচি থেকে দলের ভবিষ্যৎ রাজনীতির অভিমুখ ঠিক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 সালের রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ। তৃণমূল কংগ্রেস নেত্রী স্পষ্ট করে বলেন, বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানব না। বাংলা ভাষা এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম এবং সারা পৃথিবীতে 5ম স্থানে রয়েছে এই বাংলা ভাষা। আর কোনো ভাষার এত ব্যাপ্তি নেই। সেই বাংলা ভাষার উপরে যদি অপমান হয়, অত্যাচার হয়, সন্ত্রাস হয়, তবে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। সমাবেশ থেকে তিনি ঘোষণা করেন, আগামী 27 জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। সব ভাষাভাষী মানুষদের নিয়ে মিছিল মিটিং করবে তৃণমূল, যা চলবে আগামী বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের আগ পর্যন্ত।
সংবাদ মাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের টানা ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোর প্রধান সব বিমানবন্দর সাময়িক সময়ের জন্য বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এতে কমপক্ষে 140টি ফ্লাইট বাতিল হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে শনিবার সকাল থেকে 230টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া, যার মধ্যে রাজধানীর আকাশ থেকে 27টি ড্রোন ভূপাতিত করা হয়। দেশটির বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বলছে, ইউক্রেনের হামলায় মস্কোর প্রধান সব বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। হামলার কারণে সেখানকার 130টিরও বেশি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। পরবর্তীতে সব বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম আবারও শুরু করা হয়েছে। রাশিয়ায় এমন ঘটনা এটি প্রথম নয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মে মাসে কিয়েভ 24 ঘন্টার মধ্যে 500টিরও বেশি ড্রোন হামলা চালানোর পর দেশ জুড়ে বিমানবন্দরগুলোতে কমপক্ষে 60,000 যাত্রী আটকা পড়েছিলেন। নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার 20 জুলাই পোস্ট করা এই ভিডিওতে দেখা যাচ্ছে, হোয়াইট হাউসে গিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তার করেছে FBI। ভিডিওতে জেলখানায় কমলা পোশাকেও দেখা যায় ওবামাকে। সোমবার 21 জুলাই এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ। ট্রুথ সোশ্যালে পোস্ট করা এই ভিডিওতে জো বাইডেন সহ কয়েকজন মার্কিন রাজনীতিকে বলতে শোনা যায়, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আর ওবামাকে বলতে শোনা যায়, বিশেষ করে প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে। এরপর ভিডিওতে ওভাল অফিসে ট্রাম্প ও ওবামার একটি দৃশ্য দেখানো হয়, যেখানে কিছুক্ষণের মধ্যেই FBI এসে ওবামাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সবশেষে ওবামাকে কারাগারে বন্দি অবস্থায় দেখা যায়। গাজার দক্ষিণ অঞ্চলের রাফা শহরের সাকুশ এলাকায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ক্ষুধার্ত অসহায় ফিলিস্তিনিদের উপর মরিচের গুঁড়া স্প্রে ছুড়ে ছত্রভঙ্গ করেছে ইসরায়েলি সেনারা। বিতর্কিত ত্রাণ সংস্থা GHF পরিচালিত এই কেন্দ্রকে ঘিরেই এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই দৃশ্য দেখা যায়, যা আল জাজিরা ফ্যাক্ট চেকিং ইউনিট সানাদ যাচাই করে সত্যতা নিশ্চিত করেছে। 20 সেকেন্ডের এই ভিডিওটি 10 জুলাই মোবাইল ফোনে ধারণ করা হয় এবং শনিবার 19 জুলাই রাতে তা প্রকাশিত হয়। এতে দেখা যায় 3 জন সশস্ত্র ইসরায়েলি সেনা GHF এর ত্রাণ বিতরণ কেন্দ্রে উপস্থিত ফিলিস্তিনিদের লক্ষ্য করে মরিচের গুঁড়া ছুড়ছেন। পুরুষ, নারী ও শিশুরা প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটছেন। অনেকে মুখ ঢেকে রেখেছেন, কেউ আবার পিঠে ময়দার বস্তা নিয়ে আতঙ্কে ছুটে যাচ্ছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মে মাসের শেষ দিকে বিতর্কিত স্বাস্থ্য সংস্থা GHF গাজার কার্যক্রম শুরু করার পর থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 891 জন ফিলিস্তিনি। জাতিসংঘ 15 জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, নিহতদের মধ্যে 674 জনের মৃত্যু ঘটেছে GHF এর ত্রাণ কেন্দ্রগুলোর আশেপাশে। সম্প্রতি ইসরায়েলের পূর্ণ অবরোধ কিছুটা শিথিল হলে গাজায় বিতরিত কার্যক্রম শুরু করে GHF। তবে এই সংস্থার কার্যক্রমকে ঘিরে বিতর্কিতও কম নয়, কারণ তারা কার্যত জাতিসংঘ নেতৃত্বাধীন ত্রাণ ব্যবস্থাপনার বাইরে কাজ করছে। গত রোববার গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 84 জন ফিলিস্তিনি নিহত হন। এদের মধ্যে 73 জনই ছিলেন ত্রাণ সংগ্রহ করতে আসা সাধারণ মানুষ। এর আগের দিন শনিবার ইসরায়েলি হামলায় নিহত হন 116 জন, যাদের মধ্যে অন্তত 38 জন ছিলেন ত্রাণ প্রত্যাশী। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।